আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে। তো দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর আরেকটা নাম হচ্ছে কি রেসপিরেটরি চেইন। তো এর নাম রেসপিরেটরি চেইন কেন হলো? কারণ আমরা যে অক্সিজেনগুলো গ্রহণ করি এই অক্সিজেনের 70%ই কনজিউম করে হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যার জন্য এটা আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি চেইন। তো দেখো, এই রেসপিরেটরি চেইনের আমরা জানি যে মেন ফাংশনটা হচ্ছে কি এটিপি প্রোডাকশন, অর্থাৎ সে আমাদের এটিপি তৈরি করে। আর এই যে এটিপি, এই এটিপি কীভাবে তৈরি হয় আমরা জানি। এটিপি তৈরি হয় হচ্ছে ফসফোরাইলেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের বডিতে এটিপি তৈরি হয়। অর্থাৎ এই ফসফোরাইলেশন মানে কি আমরা জানি, একটা অ্যাডিনোসাইন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট বা এটিপি। তো এই যে দেখো ফসফোরাইলেশনটা, এই ফসফোরাইলেশন আমাদের বডিতে দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং আরেকটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল। দেখো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন দুইটা কথা আছে, অর্থাৎ এটা একটা কাপলড রিঅ্যাকশন। অর্থাৎ এই রিঅ্যাকশনে একই সাথে অক্সিডেশন হবে আবার একই সাথে ফসফোরাইলেশন হবে। এর একটা এক্সাম্পল কি দেখো, এক্সাম্পলটা হচ্ছে মনে করো আমরা যে গ্লাইকোলাইসিসের একটা রিঅ্যাকশন, গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে যখন 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হয়, অর্থাৎ এটা কিন্তু একটা গ্লাইকোলাইসিসের রিঅ্যাকশন। এখানে দেখো কি হয়, একটা NADH তৈরি হয়, NAD কনভার্ট হয়ে যায় NADH এ। তো দেখো, এই যে NADH তৈরি হইলো, এই NADH কী করবে, পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আসবে এবং 3টা এটিপি তৈরি করবে। তো এই যে ফসফোরাইলেশনটা, অর্থাৎ যেখানে একই সাথে অক্সিডেশন এবং ফসফোরাইলেশন হচ্ছে, এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো একটা কথা বলে রাখি, এই অক্সিডেশন মানে কি আমরা জানি, অক্সিডেশন মানে হচ্ছে হাইড্রোজেন বা ইলেকট্রন রিমুভ করাকে আমরা বলি অক্সিডেশন। এরপর হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেলে মানে কি, এটা হচ্ছে কোনো একটা রিঅ্যাকশনে সরাসরি যখন এটিপি প্রডিউস হয়, NADH বা FAD তৈরি না হয়ে সরাসরি যখন এটিপি তৈরি হয়। যেমন দেখো, এই যে 1,3-বিসফসফোগ্লিসারেট, এটা থেকে যখন তৈরি হয় 3-ফসফোগ্লিসারেট, সেই ক্ষেত্রে কি হয়, একটা ADP কনভার্ট হয়ে যায় একটা ATPতে। তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু সরাসরি এটিপি পাচ্ছি, তাহলে এটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তার মানে এই যে দেখো, এই দুই রকমের ফসফোরাইলেশনের ভিতরে আমরা কি দেখলাম, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি প্রোডাকশন করে। তো তাহলে এখন আমরা দেখব যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কীভাবে এটিপিটা প্রডিউস করে। তো তার আগে আমরা একটু দেখে নিই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কী কী নিয়ে গঠিত, অর্থাৎ এর কম্পোনেন্টসগুলো কী কী আছে। কম্পোনেন্টস, তো দেখো কম্পোনেন্ট কী কী আছে। প্রথমে হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার, অর্থাৎ তারা কি করবে, হাইড্রোজেন ক্যারি করবে। দেখো কী কী আছে, প্রথম হচ্ছে NAD অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তারপর হচ্ছে FMN, FAD এবং কোএনজাইম Q, এগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্যারিয়ার। এদেরকে আমরা হাইড্রোজেন ক্যারিয়ার বলতেছি কেন, কারণ এরা হাইড্রোজেন ক্যারি করে। দেখো এই যে সাবস্টেন্সগুলো, এরা কি প্রত্যেকে এক একটা কোএনজাইম। তাহলে এগুলো সবাই হচ্ছে কোএনজাইম। আর আমরা জানি কোএনজাইমগুলো কি করে, কোএনজাইমগুলো হাইড্রোজেন গ্রহণ করে কি হতে পারে, রিডিউসড কোএনজাইম হতে পারে। কি হতে পারে, রিডিউসড কোএনজাইম। অর্থাৎ এই যে রিডিউসড হয়ে সে কী করে, হাইড্রোজেনগুলোকে ক্যারি করে, এই জন্য এদেরকে আমরা বলতেছি হাইড্রোজেন ক্যারিয়ার। আর কী কী ক্যারিয়ার আছে দেখো, ইলেকট্রন ক্যারিয়ার, অর্থাৎ এই ইলেকট্রন ক্যারিয়ারগুলো কী কী আছে দেখো, সাইটোক্রোম, আমাদের বডিতে যে সাইটোক্রোমগুলো আছে, সাইটোক্রোম B, C1, C, A and A3, এই সাইটোক্রোমগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন ক্যারিয়ার। এবং এই সাইটোক্রোমগুলোর ভিতরে আবার দেখো এই যে A and A3 যেটা আছে, এই দুইটাকে একসাথে আমরা বলি সাইটোক্রোম অক্সাইডেস। অর্থাৎ সে কী করে, অক্সিজেনের সাথে ডাইরেক্টলি রিঅ্যাকশন করে এই অক্সাইডেস, এই জন্য এর নাম হচ্ছে সাইটোক্রোম অক্সাইডেস। তো দেখো, হাইড্রোজেন ক্যারিয়ার আর ইলেকট্রন ক্যারিয়ার এর ভিতরে এই যে NAD, তারপর হচ্ছে কোএনজাইম Q এবং সাইটোক্রোম C, এই 3টা সাবস্টেন্স হচ্ছে মোবাইল, আর বাকিগুলো হচ্ছে ফিক্সড থাকে। কোথায় ফিক্সড থাকে,
এই যে আমাদের যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে ফিক্স থাকে এবং তারা কয়েকটা মিলে কি তৈরি করে, এই কমপ্লেক্স তৈরি করে। অর্থাৎ আমাদের যদি কম্পোনেন্টগুলো কী আছে, 3 রকমের কম্পোনেন্ট, হাইড্রোজেন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার এবং কমপ্লেক্সেস। আর এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এর লোকেশনটা কোথায়? এই লোকেশনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনার ম্যাট্রিক্সে, ইনার মেমব্রেনে। তো অর্থাৎ আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া কী থাকে, 2টা মেমব্রেন থাকে। এই যে বাইরের দিকে এটা হচ্ছে কি আউটার মেমব্রেন, আর ভিতরের দিকে হচ্ছে ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেনেই এমবেডেড থাকে হচ্ছে আমাদের সেই রেসপিরেটরি চেইন। তো দেখো কমপ্লেক্স কী আছে, কমপ্লেক্স হচ্ছে আমাদের মেনলি 4 রকমের কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 1-এ কী থাকে, একটা এনজাইম NADH ডিহাইড্রোজিনেস এনজাইম, FMN এবং FES, অর্থাৎ এটা হচ্ছে আয়রন সালফার। এই 3টা মিলে কী করে, আমাদের কমপ্লেক্স 1 তৈরি করে। এরপর হচ্ছে কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2-তে আছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস, FAD এবং আয়রন সালফার। আবার দেখো কমপ্লেক্স 3, কমপ্লেক্স 3-তে কী আছে, সাইটোক্রোম B, সাইটোক্রোম C1। এরপর হচ্ছে কমপ্লেক্স 4-এ কী আছে, সাইটোক্রোম A and A3, যেটাকে আমরা বলি সাইটোক্রোম অক্সাইডেস। তাহলে এই কম্পোনেন্টগুলো নিয়ে তৈরি হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে এখন আমরা দেখব এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কীভাবে ফাংশন করে, অর্থাৎ আমাদের যে এটিপিটা, সেই এটিপি কীভাবে প্রডিউস হয়। তাহলে এখন আমরা দেখব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ফাংশন কীভাবে করে, অর্থাৎ কীভাবে এই এটিপিটা প্রোডাকশন হয়। তো দেখো মনে করি আমরা এই যে এটা হচ্ছে আমাদের ইনার মেমব্রেন এবং উপরে হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস এবং নিচে হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। তো দেখো আমরা পড়তেছি কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। চেইন কথাটার মানে কি, আমরা জানি চেইনে কি থাকে, প্রত্যেকটা সাবস্টেন্স একটার পর একটা সিকোয়েন্সে থাকে। ঠিক তেমনি দেখো আমি যে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোকে আমি কিন্তু একটা সিকোয়েন্সে সাজাইছি। দেখো তাহলে আমি এই যে কিসের ভিত্তিতে এই সিকোয়েন্সিংটা করলাম, অর্থাৎ কিসের ভিত্তিতে এটা সাজানো আছে, এটা হচ্ছে তার রেডক্স পটেনশিয়াল, অর্থাৎ প্রত্যেকটা সাবস্টেন্সের রেডক্স পটেনশিয়াল। এই রেডক্স পটেনশিয়ালের উপর ভিত্তি করে আমরা এটাকে সাজাচ্ছি, অর্থাৎ এই যে সবচেয়ে বামে যে থাকবে সেই হচ্ছে সবচেয়ে নেগেটিভ, মোস্ট নেগেটিভ, এবং সবার ডানে যে আছে সে হচ্ছে মোস্ট পজিটিভ। তো এই মোস্ট পজিটিভ আর নেগেটিভের ইয়েটা কি, তাৎপর্যটা কি, এর কারণ হচ্ছে দেখো যে মোস্ট নেগেটিভ তার ইলেকট্রন দান করা, ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি বেশি, আর যে পজিটিভ তার ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা বেশি। যেমন মনে করো এই যে NADH থেকে কমপ্লেক্স 1, তো NADH মোস্ট নেগেটিভ এই দুইটার ভিতরে এবং কমপ্লেক্স 1 মোর পজিটিভ, যার কারণে কি হবে, এই NADHটা কী করবে, ইলেকট্রন ডোনেট করে দিবে আর কমপ্লেক্স 1টা সেটা গ্রহণ করবে। আবার কমপ্লেক্স 1 থেকে কোএনজাইম কিউ আরও বেশি পজিটিভ, তাহলে কি করবে, এখান থেকে ইলেকট্রনটা চলবে কিউতে, আবার কিউ থেকে কমপ্লেক্স 2C, কমপ্লেক্স 4, এভাবে কী হবে, আমাদের ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হবে। অর্থাৎ এই যে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট করে বা ইলেকট্রনটা ক্যারি করে, এটার মেইন কারণটা কি, এর মেইন কারণটা হচ্ছে এই যে রেডক্স পটেনশিয়াল, অর্থাৎ সে লোয়ার বা নেগেটিভ পটেনশিয়াল থেকে পজিটিভের দিকে মুভ করবে এবং সেই সাথে সাথে ইলেকট্রনগুলোও মুভ করবে। তো দেখো আমাদের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সেটা 2 জায়গা থেকে শুরু হতে পারে, NADH থেকেও শুরু হতে পারে অথবা FADH থেকেও শুরু হতে পারে। তো মনে করি আমরা এই NADH থেকে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যে NADH তৈরি হয়েছিল, যেমন গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে NADH বা TCA সাইকেলের ক্ষেত্রে যে আমাদের NADH FADH2 তৈরি হয়েছিল, সেগুলো এখানে কাজ করবে। তো দেখো কী হবে, প্রথমে এই যে NADH2, সেই NADHটা কী করবে, দেখো এই যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 1-এ কী থাকে আমরা জানি NADH ডিহাইড্রোজিনেস, দেখো নামটা হচ্ছে কি ডিহাইড্রো মানে কি, সে ডিলেট করবে হাইড্রোজিনেস, অর্থাৎ হাইড্রোজেনকে। তার মানে এই যে NADH, সেই NADH-এর সে 2টা হাইড্রোজেনকে রিমুভ করে দিবে এবং সে কনভার্ট হয়ে যাবে কিসে, NAD-তে। আর এই যে 2টা হাইড্রোজেন রিমুভ করে দিবে, এই 2টা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা কী করবে, মুভ করে চলে আসবে আমাদের এই যে কমপ্লেক্স 1-এ থাকা FMN, অর্থাৎ সেই FMN কী করবে, সেই হাইড্রোজেন 2টাকে অ্যাকসেপ্ট করবে, তখন কী হয়ে যাবে, FMN-টা হয়ে যাবে FMNH2-তে। দেন আবার এই FMN থেকেই সেই হাইড্রোজেন 2টা চলে আসবে আমাদের FAS বা আয়রন সালফারের কাছে। এরপর আবার কী হবে, এই আয়রন সালফার থেকেই সেই হাইড্রোজেনটা মুভ করে চলে আসবে আমাদের কোএনজাইম কিউতে। দেখো কোএনজাইম কিউ এবং সাইটোক্রোম C এরা কিন্তু আমাদের মেমব্রেনে নাই, অর্থাৎ এরা মোবাইল, এরা ইন্টার মেমব্রেন স্পেসে থাকে বা এই যে ইনার মেমব্রেনে ক্লোজলি থাকে। তা অথবা দেখো আমাদের এই সাইকেলটা আবার কোথা থেকে শুরু হতে পারে, FADH2 থেকেও শুরু হতে পারে। অর্থাৎ এই যে FADH2 সে কী করবে, এই যে সাকসিনেট ডিহাইড্রোজিনাস এনজাইমটা আছে, সেই সাকসিনেট ডিহাইড্রোজিনাস এনজাইমের মাধ্যমে 2টা হাইড্রোজেন রিমুভ করে হয়ে যাবে FAD। দেন এই যে সেই হাইড্রোজেন 2টা চলে আসবে আমাদের যে আয়রন সালফারের কাছে এবং এই আয়রন সালফার আবার কাকে ডোনেট করে দিবে, এটা দিয়ে দিবে আমাদের কোএনজাইম কিউতে।
তো এতক্ষণ যারা ছিল এরা কি ছিল হাইড্রোজেন ক্যারিয়ার, তারা হাইড্রোজেন ক্যারি করতেছিল। কিন্তু এই হাইড্রোজেনটা যখন কোএনজাইম কিউতে আসবে সেই দুইটা হাইড্রোজেন, তখন তারা কী করবে ব্রেকডাউন হয়ে দুইটা প্রোটন আর দুইটা ইলেকট্রন তৈরি করবে। অর্থাৎ এই যে কোএনজাইম কিউতে আসার পরে সে তৈরি করবে দুইটা প্রোটন প্লাস দুইটা ইলেকট্রন, কারণ আমরা জানি দুইটা হাইড্রোজেন মানে দুইটা প্রোটন থাকে আর দুইটা ইলেকট্রন থাকে। তো এই কোএনজাইম কিউ কী করবে এরপরে শুধুমাত্র এই যে ইলেকট্রন দুইটাকে ডোনেট করে দেবে কমপ্লেক্স 2 এ থাকা সাইটোক্রোম বি এর কাছে। তাহলে এই সাইটোক্রোম বি এর কাছে আসলে এখন ইলেকট্রনগুলো, দেন ইলেকট্রনগুলো কাকে দিবে, ইলেকট্রনগুলো দিবে হচ্ছে আমাদের সেই আয়রন সালফারের কাছে। অর্থাৎ সেই ইলেকট্রন দুইটা আবার চলে আসবে আয়রন সালফারের কাছে। আয়রন সালফার থেকে আবার একইভাবে চলে আসবে C1 এর কাছে, এবং C1 থেকে আবার চলে যাবে সাইটোক্রোম সি, দেন সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম এ, এবং সাইটোক্রোম এ থেকে সাইটোক্রোম A3 কাছে চলে আসবে আলটিমেটলি ইলেকট্রনটা। অর্থাৎ আমাদের যে সাইটোক্রোম অক্সাইডের সে হচ্ছে আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টর। আর এই সাইটোক্রোম অক্সাইডের সাথে কি থাকে, অক্সিজেন থাকে, যারা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে। অর্থাৎ এই যে সাইটোক্রোম অক্সাইডের কাছে যে দুইটা ইলেকট্রন আসলো, সেই দুইটা ইলেকট্রন এবং এই যে ম্যাট্রিক্স আমরা কি জানি অসংখ্য প্রোটন থাকে। তো এই অসংখ্য প্রোটন থেকে দুইটা প্রোটন নিবে, এই দুইটা একসাথে মিলে তৈরি করবে কি আমাদের দুইটা হাইড্রোজেন। এবং এই যে কমপ্লেক্স 4, সেই কমপ্লেক্স 4 অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করাবে, অর্থাৎ হাফ অণু অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে, এবং আলটিমেটলি প্রডিউস হবে আমাদের ওয়াটার। অর্থাৎ দুইটা হাইড্রোজেন এবং হাফ অণু অক্সিজেন মিলে তৈরি হয় আমাদের ওয়াটার। তাহলে আমরা কি দেখলাম, এই যে এতক্ষণ কী হলো ইলেকট্রন ক্যারি করলো। আর দেখো এই ইলেকট্রন ক্যারি করার সাথে কি হচ্ছে, একই সাথে কিন্তু আমাদের অক্সিডেশন হচ্ছে। কেন? কারণ আমরা অক্সিডেশন মানে কি জানি, আমরা জানি অক্সিডেশন মানে হাইড্রোজেন ডোনেট করা। দেখো এই যে NADH থেকে হাইড্রোজেন ডোনেট হয়ে আসলো FMN, আবার FMN থেকে ডোনেট হয়ে আসলো FES। এইভাবে যে হাইড্রোজেনগুলো ডোনেট হচ্ছে তার মানে কি হচ্ছে, একই সাথে এখানে অক্সিডেশন হচ্ছে। তো দেখো এই যে অক্সিডেশনের ফলে কি হবে, এই যে দেখো যখন এই যে কমপ্লেক্স 1 এর FES থেকে ইলেকট্রনটা বা হাইড্রোজেনটা কোএনজাইম কিউতে আসবে, তখন কি হবে, তখন এই যে কিছু পরিমাণ হাইড্রোজেন আমাদের ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসে পাম্প হবে। অর্থাৎ ম্যাট্রিক্স থেকে কিছু হাইড্রোজেন ইন্টারমেমব্রেন স্পেসে পাম্প হবে। কমপ্লেক্স 1 এর ক্ষেত্রে সেটা কয়টা হাইড্রোজেন, সেটা হচ্ছে 4টা হাইড্রোজেন আয়ন পাম্প হবে। আবার যখন এই যে সাইটোক্রোম C1 থেকে সাইটোক্রোম সিতে আসবে ইলেকট্রনটা, তখন আবার কি হবে, এই যে কমপ্লেক্স 3 থেকে 4টা হাইড্রোজেন ইন্টারমেমব্রেন স্পেসে চলে আসবে। আবার ঠিক একইভাবে কমপ্লেক্স 4-এ যখন আসবে ইলেকট্রনটা, তখন আবার কি হবে, 2টা হাইড্রোজেন আয়ন পাম্প করে ইন্টারমেমব্রেন স্পেসে চলে আসবে। তাহলে এটা ছিল আমাদের অক্সিডেশন স্টেজটা। তাহলে আমরা জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি হয়, অক্সিডেশন এবং ফসফোরিলেশন হয়। তাহলে ফসফোরিলেশনটা কীভাবে হবে, দেখো এই ফসফোরিলেশনটা এক্সপ্লেন করবে হচ্ছে আমাদের কেমিওসমোটিক হাইপোথিসিস। অর্থাৎ এই হাইপোথিসিসটা কী করে, আমাদের এই ফসফোরিলেশনটাকে এক্সপ্লেন করে। কিভাবে, দেখো যখন এই যে কমপ্লেক্স 1 থেকে বা অন্য জায়গায় যে প্রোটনগুলো পাম্প হওয়ার কারণে কী হচ্ছে, দেখো এই যে ইন্টারমেমব্রেন স্পেসে দেখো অনেকগুলো প্রোটন জমা হচ্ছে। অর্থাৎ ইন্টারমেমব্রেন স্পেসে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা বেশি হচ্ছে, এবং এই যে ম্যাট্রিক্সে কিন্তু হাইড্রোজেন কমে যাচ্ছে, যার কারণে কী হবে, একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হবে। আবার দেখো যেহেতু এখানে হাইড্রোজেন অ্যাকুমুলেট করছে, হাইড্রোজেন একটা পজিটিভ চার্জ, যার কারণে এখানে পজিটিভিটি বাড়তেছে, আর এখান থেকে পজিটিভ আয়নগুলো যেহেতু স্পেসে চলে যাচ্ছে, তাহলে এখানে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে। তার মানে দেখো এই যে প্রোটনগুলো পাম্প করার কারণে কি হচ্ছে, একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা একটা ইলেকট্রোকেমিক্যাল ফোর্স তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পেসে কি আছে, এখন হাইড্রোজেন খুব বেশি পরিমাণে আছে, হাই কনসেন্ট্রেশনে আছে। তো হাই কনসেন্ট্রেশন, আর নিচে হচ্ছে কি হাইড্রোজেন লো কনসেন্ট্রেশন, যার কারণে কি হবে, আমরা জানি হাইড্রোজেন কি করে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে মুভ করতে চাবে। কিন্তু এই যে আমাদের ইনার মেমব্রেনটা, এই মেমব্রেনটা হাইড্রোজেনের জন্য বা অন্যান্য স্মল আয়নের জন্য ইমপারমিয়েবল। অর্থাৎ এই হাইড্রোজেনটা ইমপারমিয়েবলের কারণে কি করবে না, এই হাইড্রোজেন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে আসতে পারবে না, যদিও ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা ফোর্সটা আসে। তাহলে কি করবে, এই ক্ষেত্রে এই যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা ফোর্সটা তৈরি হলো, এটা ইউজ করবে হচ্ছে আরেকটা সাবস্টেন্স বা একটা এনজাইম অথবা প্রোটিন, যেটাই বলো, সেটা হচ্ছে কি এটিপি সিনথেস। তাহলে এই যে এটা কি, এটার নাম হচ্ছে এটিপি
সিনথেস। এই এটিপি সিনথেস কী করবে, এই হাইড্রোজেনকে ভিতরে নিয়ে আসবে পাম্প করে। অর্থাৎ এই এটিপি কী করবে, দেখো সে চারটা করে হাইড্রোজেন সবসময় ক্যারি করবে। অর্থাৎ চারটা হাইড্রোজেন কী করবে, সে ভিতর দিয়ে পাম্প করে ভিতরে নিয়ে আসবে। আর এই যে এটাকে ইউজ করে কি করবে, সে একটা এটিপির সাথে একটা ফসফেট যুক্ত করবে এবং তখন তৈরি হয়ে যাবে একটা এটিপি বা এডিনোসাইন ট্রাইফসফেট। তাহলে দেখো এই যে এখানে যে কী হলো, এডিপির সাথে ফসফেট যুক্ত হলো, অর্থাৎ ফসফোরাইলেশন হলো। আর এই ফসফোরাইলেশনটা কেন হলো, কারণ এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট হওয়ার সময় বা অক্সিডেশন হওয়ার সময় কী ছিল, কিছু পরিমাণ প্রোটন পাম্প হয়েছিল। এই প্রোটন পাম্পের ফলে কী হলো, আমাদের একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো। আর সেই গ্রেডিয়েন্টের কারণেই একমাত্র এই এডিপিটা এটিপিতে কনভার্ট হইল। তাহলে এটা ছিল আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ফাংশন। তার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কীভাবে তৈরি করলো, এই এটিপিটা দুইটা ফাংশন হইলো। প্রথমে ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট হইলো, যেটাকে আমরা বলতেছি অক্সিডেশন। আর এই ইলেকট্রন ট্রান্সপোর্ট হওয়ার কারণে কী হলো, একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো, যার জন্য কী হলো আমাদের ফসফোরাইলেশন। আর এই দুইটা একসাথে কী করলো, আমাদের এটিপি প্রডিউস করলো। তাহলে এটা ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো দেখো এই যে এটিপিটা প্রডিউস হলো, এই এটিপি আবার কি করবে, এখান থেকে মেমব্রেনে চলে আসবে, আমাদের ইন্টারমেমব্রেন স্পেসে আসবে এবং স্পেস থেকে পরবর্তীতে যেখানে প্রয়োজন সেখানে এটিপিটা চলে যাবে। কিন্তু এই যে মেমব্রেনটা সেটা কি এটিপির জন্য ইমপারমিয়েবল। তাহলে এই এটিপিটা কীভাবে স্পেসে আসবে, এই ক্ষেত্রে আরেকটা ট্রান্সপোর্ট প্রোটিন কাজ করে। সেটা হচ্ছে কি, দেখো এই যে এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন থাকবে। এই ট্রান্সপোর্ট প্রোটিন দিয়ে কী করবে, একটা এটিপি বের হয়ে যাবে, এটিপি, এবং একটা এডিপি ভিতরে প্রবেশ করবে। যে এডিপি পরবর্তীতে ফসফেটের সাথে যুক্ত হয়ে আবার এটিপি তৈরি করবে। তো এই যে ট্রান্সপোর্টার প্রোটিন, এই প্রোটিনটার নাম কি, এর নাম হচ্ছে দেখো এটিপি এডিপি এন্টিপোর্ট। অর্থাৎ একে অপরের বিপরীত। যখন সে একটা এটিপিকে মেমব্রেন থেকে ম্যাট্রিক্স থেকে স্পেসে নিয়ে আসবে, তখন আবার একই সাথে একটা এডিপি আবার স্পেস থেকে ম্যাট্রিক্সে চলে আসবে। তাহলে এই ছিল আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে এখন আমরা দেখলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমরা কীভাবে এটিপি প্রডিউস করি। তো এখন আমরা দেখব এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন NADH এবং FADH এর মাধ্যমে কয়টা করে এটিপি তৈরি করে। দেখো আমাদের পাথওয়েটা যদি NADH থেকে শুরু হয়, তাহলে আমরা কয়টা এটিপি প্রোডাকশন সাইট ক্রস করতেছি, অর্থাৎ প্রোটন পাম্প কয়টা জায়গায় হইতেছে, দেখো কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 অ্যান্ড কমপ্লেক্স 4। অর্থাৎ NADH থেকে যখন আমাদের পাথওয়েটা শুরু হবে, তখন আমরা 3টা এটিপি প্রোডাকশন সাইট ক্রস করতেছি, যার জন্য কি হবে, NADH থেকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে পাবো 3টা এটিপি। আবার যদি কমপ্লেক্স 2 থেকে শুরু হয় বা FADH2 থেকে আমাদের পাথওয়েটা শুরু হয়, তাহলে আমরা কয়টা পাইতেছি, দেখো FADH2 থেকে কমপ্লেক্স 3 অ্যান্ড কমপ্লেক্স 4, অর্থাৎ 2টা এটিপি প্রোডাকশন সাইট ক্রস করতেছি, যার জন্য FADH2 থেকে আমরা পাবো 2টা এটিপি। দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে কমপ্লেক্স 2তে কিন্তু কোনো প্রোটন পাম্প হয় না, যার জন্য কোনো এটিপিও প্রডিউস হয় না। তো এই যে দেখো NADH থেকে 3টা এটিপি এবং FADH থেকে 2টা এটিপি, এর কারণ কি, NADH2 3টা সাইট ক্রস করতেছে এবং FADH2 2টা সাইট ক্রস করতেছে, যার জন্য NADH2 থেকে 3টা এটিপি, FADH2 থেকে 2টা এটিপি পাচ্ছি। কিন্তু এটা হচ্ছে ওল্ড থিওরি। আর মোর অ্যাকুরেট থিওরিটা কি, এখন ম্যাক্সিমাম বইতেই নতুন যেই বইগুলোতে সেখানে কি হচ্ছে, দেখো আমরা NADH2 থেকে পাই 2.5 এটিপি আর FADH2 থেকে পাই আমরা 1.5 এটিপি। এর কারণটা কি বা কীভাবে এটা আসলো, দেখো আমরা যখন NADH থেকে পাবো, পাথওয়েটা শুরু হবে, তখন দেখি আমরা কয়টা প্রোটন পাম্প হচ্ছে একটা NADH এর জন্য, দেখো 4টা 8টা এবং 2টা, তাহলে আমরা টোটাল পাচ্ছি 10টা হাইড্রোজেন আয়ন পাম্প পাচ্ছি। আর এইখানে যে এটিপি সিনথেস এনজাইমটা, সে কয়টা করে হাইড্রোজেন ইউজ করতেছে, দেখো 4টা করে হাইড্রোজেন ইউজ করতেছে। তাহলে সে 4টা করে হাইড্রোজেন ইউজ করে যদি একটা এটিপি তৈরি করে, তাহলে আমরা দেখি যে 10টা থেকে আমরা কয়টা পাবো, 10টা থেকে আমরা পাবো 2.5 এটিপি। আবার যখন FADH2 থেকে পাথওয়েটা শুরু হচ্ছে, তখন দেখো আমরা কয়টা প্রোটন পাম্প পাচ্ছি, দেখো 2টা, আর এই 2টা থেকে মোট কয়টা পাচ্ছি, 4টা
আর 2টা 6টা হাইড্রোজেন আয়ন পাম্প হচ্ছে। তাহলে দেখো এই 6টা থেকে আমরা যখন এখানে আসবে 4টা দিয়ে একটা আর বাকি 2টা থেকে বাকি হাফ, অর্থাৎ 1.5 এটিপি। তো আমাদের দেশের বই টিচাররা বা আমাদের দেশের বইগুলোতে ধরা হয় কি একটা NADH2 থেকে ক্যালকুলেশনের সুবিধার জন্য 3টা এটিপি এবং FADH2 থেকে 2টা এটিপি। অর্থাৎ আমাদের ভাইভাতে যখন জিজ্ঞাসা করবে NADH2 থেকে কয়টা এটিপি তৈরি হয়, আমরা 3টাই বলবো। আর যদি তখন সে স্যাটিসফাই না হয় তখন আমরা বলবো যে 2.5 এটিপি। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।